বাংলা ছোট গল্পের রূপকার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাধনা পর্বের একটি উল্লেখযোগ্য গল্প জীবিত ও মৃত। গল্পটি প্রকাশিত হয় শ্রাবণ সংখ্যায় 1299 বঙ্গাব্দে। এখন আমরা এই গল্পের কাহিনী বিশ্লেষণ করব, সেই সঙ্গে গল্পের অন্যতম চরিত্র কাদম্বিনীর অস্তিত্বের সংকট সম্পর্কে বিশদ বিশ্লেষণে আলোচনা করব। গল্পে যে বিষয় আমরা দেখতে পাই, সারদা শঙ্করবাবুর সংসারে কাদম্বিনী বৃত্তের বাইরে। তার নিঃসঙ্গতা ও বিচ্ছিন্নতা গল্প শুরুর সঙ্গে সঙ্গেই আলোকিত হয়ে উঠেছে। জমিদার বাড়িতে সে বিধবা বধূ। পিতৃকুল ও শ্বশুরকুল উভয় প্রান্তসীমায় তার ছায়াহীন মরুভূমি। সারদা শঙ্করের পরিবারে সে পরগাছা, তাই পরগাছার মতোই সে পল্লবিত হতে চাইছিল সারদা শঙ্করের ছোট ছেলেকে অবলম্বন করে। এই ভাস্কর্যটি তার চোখের মনে, তার জীবনের কেন্দ্রবিন্দু। তার বঞ্চিত জীবনে বেঁচে থাকার একমাত্র আস্বাদ। শিশুর জন্মের পর তার মাতার দীর্ঘ রোগভোগের জন্যই শিশুর লালন পালনের ভার বিধবা কাদম্বিনীর উপর ন্যস্ত হয়। ভাস্কর্যটির উপর কাদম্বিনীর স্নেহের মাত্রা, সঠিক মাত্রা স্বয়ং লেখক মন্তব্য করেছেন। কি বলেছেন? কাদম্বিনীর কি স্নেহের মাত্রা কতটা, সে সম্পর্কে লেখক মন্তব্য করেছেন। বলেছেন, পরের ছেলেকে মানুষ করিলে তাহার প্রতি প্রাণের টান আরও যেন বেশি হয়, কারণ তাহার উপর অধিকার থাকে না, তাহার উপরে কোনো সামাজিক দাবি নাই, কেবল স্নেহের দাবি। এই স্নেহ সর্বস্ব পরকীয় বাৎসল্য রবীন্দ্র সাহিত্যে নতুন নয়। ইতিপূর্বে কাবুলিওয়ালা গল্পে এই বাৎসল্যের প্রকাশ ঘটেছে। কাদম্বিনীর ক্ষেত্রে এই বাৎসল্য খুবই তীব্র। গল্পে আমরা কি দেখতে পেলাম? সারদা শঙ্করের বাড়িতে কাদম্বিনীর এই ভাস্কর্যটি ছাড়া আর কারো সঙ্গেই হৃদয়বন্ধন ছিল না। হৃদযন্ত্র বন্ধ হয়ে যাওয়ার পর যেভাবে দ্রুততার সঙ্গে তার দেহ শ্মশানে আনা হয়েছে, এবং শ্মশান সঙ্গী হিসাবে বাড়ির লোক নয়, কিছু পোষ্য যেভাবে অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবার জন্য এসেছে, তা হতেই সংসারে তার গুরুত্বহীন অবস্থাটির উপলব্ধি ঘটে। তার মানে হচ্ছে, গল্পে দেখতে পেলাম কি কাদম্বিনীর মৃত্যু ঘটেছে। মৃত্যুর পর তার শরীরটাকে দাহ করার জন্য বাড়ির লোকরা শ্মশানে এসেছে দ্রুততার সঙ্গে। বাড়ির আপনজন কেউ আসেনি, এসেছে পোষ্য অর্থাৎ বাড়ির কিছু পালিত চাকর। যদি ধরেই নেওয়া যায় যে আইন আদালতের দায় এড়িয়ে যাবার জন্য এমনটি করা হয়েছে, তাহলে এই প্রশ্ন জাগে, কাদম্বিনীর বদলে যদি সারদা শঙ্করের স্ত্রী মারা যেত, তাহলে কি এমনটা হতে পারত? সারদা শঙ্করের স্ত্রী মারা গেলে এত দ্রুততার সঙ্গে শ্মশানে বাড়ির পোষ্যরা নিয়ে যেত কিনা গল্পকার অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর সন্দেহ প্রকাশ করেছেন। গল্পের মধ্যে দেখতে পাচ্ছে কি কাদম্বিনী বিধবা, তার পিতৃকুলে কেউ না থাকায় সে পরগাছার মতো বেড়ে উঠেছে, এবং সেই সারদা শঙ্করের বাড়িতে আপন বলতে ছিল তার ভাসুরের একমাত্র ছেলেটি। কিন্তু যখন কাদম্বিনী মারা গেল, বাড়ির লোকরা কি করলো? তাকে সামান্যতম সম্মানটুকু না দিয়ে বাড়ির লোকদেরকে দিয়ে শ্মশানে পাঠিয়ে দিল। গল্পের নাম জীবিত ও মৃত। এখনো পর্যন্ত যেটুকু বলা হলো তাতে জীবিত ও মৃত এই দুটো বিষয়ের কোনো ধারণাই এখনো পাইনি। শুধুমাত্র মৃত ধারণাটি পেলাম। কে মৃত? এখানে সারদা শঙ্করের স্ত্রী মারা যেত। সারদা শঙ্করের স্ত্রী মারা যেত, তাহলে কি এমনটা হতে পারত? হতে পারত না। মারা গিয়েছে কে? কাদম্বিনী। কাদম্বিনী মৃত। যাই হোক, এরপরে কি দেখলাম? শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে। শ্মশান কুটিরে অপেক্ষারত বিধু ও বনমালীর সামনে কাদম্বিনীর মৃতবৎ দেহ পুনরায় প্রাণ সঞ্চার ও প্রাণভয়ে
পলাতক শ্মশান সঙ্গীদের মিলিত পরামর্শক্রমে শারদাশঙ্করকে দাহকার্য সুসম্পন্ন হওয়ার সংবাদ প্রদান কাদম্বিনীর ইহজগতের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। শ্মশানে নিয়ে গেছে, সেখানে শ্মশানের মধ্যে কাদম্বিনীকে রাখা হয়েছে। অন্ধকার, বিধু ও বনমালী কাঠ সংগ্রহের জন্য গেছে, এসে দেখছে কি সেখানে কাদম্বিনী নেই। এদের কাদম্বিনী কি হলো না, অন্ধকারের মধ্যে শ্মশানের মধ্যে সে তার প্রাণ ফিরে পেয়েছে, সে বেঁচে উঠেছে। সে বেঁচে উঠেছে মানে মারাই যায়নি, তাদের বাড়ির লোক ভেবেছিল মারা গিয়েছে, তাই শ্মশানে পাঠিয়ে দিয়েছিল। সে হয়ে উঠেছে নিঃসঙ্গ প্রেত লোক চারিণী। সে এখন কি হয়ে উঠলো, প্রেত লোক, শ্মশানের মধ্যে জেগে ওঠা। সে বুঝতে পারছে না আমি কি বেঁচে উঠলাম, ভূত হয়ে গেলাম, প্রেত হয়ে গেলাম, জানি না। আসলে সে শ্মশানের মধ্যে জেগে উঠেছে বলে সে নিঃসঙ্গ প্রেত লোক চারেনি। জ্ঞান লাভের সঙ্গে সঙ্গে সে অনুভব করেছে যে চির অভ্যাস মতো যেখানে সে শয়ন করে এ স্থান সে স্থান নয়। যখন তার জ্ঞান ফিরল, দেখল কি সে যেখানে ঘুমিয়ে আছে বা শুয়ে আছে সে জায়গাটা সে প্রতিদিন যেখানে ঘুমাতো সে জায়গা নয়। সঙ্গে সঙ্গে তার মৃত্যুশয্যার দৃশ্য, বুকের বেদনা, শ্বাসরোধ অবস্থা, অনন্ত বিস্তীর্ণ মসীবীর্ণ পটভূমি সব একে একে স্মৃতিপটে উদিত হলো। তারপর তার একে একে জ্ঞান জগতে এলো কি সে কি করে মারা গেল, তার বুকের বেদনা, শ্বাসরোধ অবস্থা তার মনের মধ্যে জেগে উঠল। এরপরেই তার মনে হলো যে সে এখন যমালয়ে। সে মনে করলো কি আমি হয়তো মরে গিয়েছি, তাই যমালয়ে বেঁচে উঠেছে। এখানে দেখবার, শুনবার, বুঝবার এবং কারবার করবার কিছু নেই, আছে শুধু চির অন্ধকারে, চির নির্জনে অনন্তকাল ধরে অপেক্ষায় বসে থাকা। কিন্তু এর ধারণা যে ভুল, সে বিষয়ে পর মুহূর্তেই সে সচেতন হয়ে উঠল। সে ভেবেছিল কি আমি হয়তো যমলোকে চলে এসেছি, এখানে তো শুধু অপেক্ষাই করতে হবে। কিন্তু সে যে যমলোকে যায়নি, তার এই ধারণা কিছুক্ষণের মধ্যেই ভেঙে গেল। জৈবিক প্রেরণায় সে উঠে বসলো এবং বাড়ি ফেরার কথা চিন্তা করলো। সে যখন উঠে বসলো তখন তার মনে হলো বাড়ি ফিরতে পারি। তাহলে সে যখন উঠে বসলো তাহলে তখন কি যে দুজন নিয়ে এসেছিল, যে কয়েকজন, তাদের মধ্যে বিধু আর বনমালী, এরা কোথায়? আসলে এরা কাঠ সংগ্রহ করতে গিয়েছিল, কেউই সে সময় তার কাছে ছিল না। এরপরে কি দেখলাম, জৈবিক প্রেরণা ও মৃত্যু চেতনার পারস্পরিক টানাপোড়েনে অবক্ষয়ী দ্বন্দ্বের এখানেই শুরু। অর্থাৎ জীবিত আর মৃত এই দ্বন্দ্বের শুরু হচ্ছে এবার থেকে। আমরা গল্পে দেখলাম কি না কাদম্বিনী মৃত, তাই শ্মশানে নিয়ে আসা হয়েছে, কিন্তু সেখানে সে হয়ে গেল জীবিত। তাই মৃত এবার জীবিত, গল্পের নাম জীবিত ও মৃত। এবার তার অস্তিত্বের সংকট শুরু হয়েছে। জৈবিক প্রেরণায় সে ফিরতে চায় যেখানে রয়েছে হৃদয়ের বন্ধন, কিন্তু মৃত্যু চেতনা তাকে স্মরণ করিয়ে দেয় যে সে আর এই পৃথিবীর কেউ নয়। আসলে সে ফিরতে চায় যেখানে এতদিন ছিল, যেখানে তার ভাসুরপটি ছিল, স্নেহের বন্ধন ছিল, কিন্তু তার পরক্ষণেই মনে পড়ে যে আমি এই পৃথিবীর আর কেউ নয়। অর্থাৎ আমাকে সকলেই জানে আমি মারা গিয়েছি। এরকম দোলাচল যখন তার অবস্থা, কোথায় ফিরব, বাড়ি না অন্য কোথাও, তখন সে একবার সিদ্ধান্ত নিয়েই নিল এক সখী অর্থাৎ বান্ধবীর বাড়িতে সে যাবে। কি দেখলাম, এরূপ দোলাচলতায় সে যোগমায়ার বাড়িতে এলো। বান্ধবীর নাম হচ্ছে যোগমায়া। যোগমায়ার বাড়িতে এলো। যোগমায়ার বাড়িতে এসেও সে পূর্বের মতো করে সখীর সঙ্গে মিলিতে পারল না। বান্ধবী বাড়িতে এসে আগে যেমন তার আচার ব্যবহার কথাবার্তা ছিল, এখন তার কথাবার্তায় একটু পরিবর্তন ঘটল। সে যে পার্থিব সকল বন্ধনের, সকল নিয়মের বাইরে, সে যে অনন্ত পথের যাত্রী, এই বোধটাই তার মগ্ন চৈতন্যে ক্রিয়াশীল থাকায়
সেই যোগমায়াকেও পূর্বের ন্যায় প্রীতির বন্ধনে বাঁধতে পারেনি। আসলে তার মনে মনে বারবার আসছে যে আমি মরে গিয়েছি, আমি তারপর বেঁচে উঠেছি, আমি কোনো প্রেতলোক নয় তো, আমি মৃত্যুর পর আমি ভূত নয় তো। তার মনের মধ্যে এই চিন্তা ভাবনা ক্রিয়াশীল থাকায় সে তার বান্ধবী যোগমায়ার সঙ্গে পূর্বের মতো আচরণ করতে পারেনি। তারপরেই যোগমায়ার যে স্বামী শ্রীপতি কি করেছে, এরপর শ্রীপতিকে রানীহাটে পাঠিয়ে যোগমায়া যখন কাদম্বিনীকে শ্বশুর বাড়িতে ফিরে যেতে বলেছে, কাদম্বিনী বলেছে যখন কি তার স্বামী রানীহাটে পাঠিয়ে তার স্বামীকে দিয়ে বলিয়েছে যে তুমি এবার শ্বশুর বাড়িতে ফিরে যাও, কিন্তু কাদম্বিনী তখন কি বলেছে, দেখো আমি কি তোমাদের কেহ, আমি কি এই পৃথিবীর, তোমরা হাসিতেছ, কাঁদিতেছ, ভালোবাসিতেছ, সবাই আপন আপন লইয়া আছো, আমি তো কেবল চাহিয়া আছি, তোমরা মানুষ আর আমি ছায়া। তার বান্ধবীর মনে একটা সন্দেহ ছিল, এরকম তার ব্যবহার কেন, তাকে কি ভূতে পেয়েছে বা সে কি সত্যি মানুষ নয়। কিন্তু এই কথা যখন শুনলো তখন তার বান্ধবীদের মনের মধ্যে সেই চিন্তা ভাবনা আরও দৃঢ় হলো। এছাড়াও সে আরও বলেছে, বুঝিতে পারি না ভগবান আমাকে তোমাদের এই সংসারের মাঝখানে কেন রাখিয়াছেন, কিন্তু ঈশ্বর যখন আমাদের জন্য আর কোনো স্থান গড়িয়া রাখেন নাই, তখন কাজে কাজেই বন্ধন ছিঁড়িয়া যায়, তবু তোমাদের কাছে ঘুরিয়া ফিরিয়া বেড়ায়। এই তোমাদের কাছে ঘুরিয়া ফিরিয়া বেড়ায় মানে কি, ভূত হয়ে ঘুরে ফিরে বেড়ায়, এরকম একটা আভাস, এরকম একটা ইঙ্গিত যা যোগমায়া এবং তার স্বামী শ্রীপতিকে বারবার নাড়া দিয়েছে। এরপরে তারা কি করেছে, তার শ্বশুর বাড়িতে খবর দিয়েছে, সেখানে সে ফিরে এসেছে। কি দেখলাম, এরপরেই শুরু হয়েছে কাদম্বিনীর অস্তিত্বের সংকট। এই অস্তিত্ব বাস্তবের অস্তিত্ব, এতক্ষণ যে অস্তিত্ব ছিল জীবিত না মৃত, তার মনের মধ্যে সেই অস্তিত্বের সংকট, এবার তার বাস্তব অস্তিত্বের সংকট। সে কি শ্বশুর বাড়িতে স্থান পাবে না পাবে না। এরপরেই শুরু হয়েছে কাদম্বিনীর অস্তিত্ব সংকট। কাদম্বিনী মৃত্যু সংবাদ নিয়ে রানীহাট হতে শ্রীপতি ফিরে আসার পর রাত্রে যখন যোগমায়ার সঙ্গে কাদম্বিনীর অস্তিত্ব অনস্তিত্ব সম্পর্কে শ্রীপতির সঙ্গে জোর তর্ক চলছিল, সে সময় কাদম্বিনী এক ঝলক বাদলা বাতাসকে সঙ্গে নিয়ে ঘরে প্রবেশ করেছে। বাদলা হাওয়ায় ঝাপটায় প্রদীপ নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে কাদম্বিনী বলেছে, যখন তার স্বামী শ্রীপতি বাড়ি ফিরে এসছে কোথায়, রানীহাট থেকে, এবং রাতের বেলায় যখন যোগমায়ার সঙ্গে কথোপকথন করছে, শ্বশুর বাড়ির লোক বলেছে কাদম্বিনী মারা গিয়েছে, আর এখানে তাদের মনের মধ্যে একটা ভয় কাজ করছিল বারবার। আর ঠিক এই যখন নাড়া দিয়েছে ভয়, ঠিক সেই সময় কি করলো, একটা হাওয়া নিয়ে দরজার মধ্য দিয়ে ঘরে প্রবেশ করেছে, ঘরের প্রদীপ নিভে গিয়েছে। অর্থাৎ একটা ভয় পরিবেশ, একটা ভূত প্রেত ব্যাপারের আবহাওয়া এই গল্পের মধ্যে তুলে ধরা হয়েছে। এই জায়গাতে কি বলছে, সই আমি তোমার সই কাদম্বিনী। তখন কাদম্বিনী বলছে, আমি ভূত নয়, প্রেত নয়, আমি কি সই, আমি তোমার সেই কাদম্বিনী, কিন্তু এখন আমি আর বাঁচিয়া নাই, আমি মরিয়া আছি, কিন্তু আমি মরিয়া আছি ছাড়া তোমাকে, আমি মরিয়া আছি ছাড়া তোমাদের কাছে আর কি অপরাধ করিয়াছি। আমার যদি ইহলোকেও স্থান নাই, পরলোকেও স্থান নাই, ওগো আমি তবে কোথায় যাইব? আমাকে যদি এখানেও স্থান না দাও, আমি মরেছি, স্বর্গেও তো যাইনি, তাহলে আমি যাব কোথায়? এখানে সত্তা সংকটের সম্মুখীন কাদম্বিনীর মধ্যে মগ্ন চৈতন্যের প্রেত সত্তা ও তার জীবিত মানুষের প্রাণ সত্তা যুগপৎ ক্রিয়াশীল হয়ে উঠেছে। প্রেত সত্তা আর জীবিত সত্তা, এই দুই সংকট তার মধ্যে ক্রিয়াশীল হয়ে উঠেছে। এখান থেকেই কাদম্বিনীর মধ্যে কি প্রেতাত্মা ধীরে ধীরে অন্তর্হিত হচ্ছে। এরপর সে কী করবে, শ্বশুর বাড়িতে ফিরে যাবে। তার মনের মধ্যে যে সংশয় ছিল আমি প্রেত, আমি ভূত, কিন্তু এই ধারণাটা তার মধ্যে কি দূর হয়েছে। বেরিয়ে আসছে পরিপূর্ণ মাতৃসত্তা, সে তার শ্বশুর বাড়িতে ফিরে এসেছে। সেই ভাসুরপোকে দেখে তার মধ্যে আবার মাতৃসত্তার জাগরণ ঘটেছে। বেরিয়ে আসছে পরিপূর্ণ মাতৃসত্তা, হিম শীতল কবরের মধ্য হতে উঠে আসছে পরিপূর্ণ মানব সত্তা। এবার সে মৃত থেকে জীবিত হয়েছে মানসিক দিক দিয়ে।
এরপরে শ্বশুর বাড়িতে সে কি করেছে, সেই বাচ্চাটিকে দেখে, সেই খোকাকে দেখে কি করেছে, পুনরায় আগের সেই স্নেহ, আগের সেই আদর আবার ফল্গু ধারায় প্রবাহিত হয়েছে। সে কি করেছে, এরপরেই খোকাকে বুকে জড়িয়ে ধরে তাকে জলপান করিয়েছে এবং বহুদিনের আকাঙ্ক্ষা মিটিয়ে তার মুখ চুম্বন করে আবার শুইয়ে দিয়েছে। খোকাকে বুকে নিয়ে সে বুঝতে পারল যে সে মরেনি, সে বেঁচে আছে। এখানেই কাদম্বিনী আবার বেঁচে উঠল, মানসিক দিক দিয়ে বেঁচে উঠল। প্রেত সত্তার মৃত্যু ঘটল, যোগমায়ার সঙ্গে সখিত্ব নয়, খোকার মা রূপেই এই পুনরুত্থান। অর্থাৎ সখীর বাড়িতে তার জীবিত সত্তার প্রকাশ ঘটেনি, প্রেত সত্তার বিনাশ ঘটেনি। এই সত্তার বিনাশ, প্রেত সত্তার বিনাশ এবং জীবিত সত্তা পুনরায় জেগে উঠেছে কোথায়, তার শ্বশুর বাড়িতে। কিন্তু সেখানে তার শ্বশুর বাড়িতে যে পরগাছার মতো বেড়ে উঠেছিল, তাকে যে সে মারা গিয়েছে, গ্রামগঞ্জের লোক সকলেই জানে, তাকে যে আবার সসম্মানে সংসারে ফিরিয়ে আনা হবে, এটাও আমরা কল্পনা করতে পারি না। কি দেখলাম, কি সুন্দরভাবে অবস্থার পরিবর্তন ঘটলো গল্পের। কি হলো, সই যোগমায়ের বাড়িতে সবাই তাকে জীবিত দেখেছে, কিন্তু সে নিজেকে ভেবেছে কি সে মৃত। আর তা প্রমাণ করার জন্য অন্তত দুবার সে সদর্পে ঘোষণা করেছে যে সে নয়, সে তার প্রেতাত্মা। কিন্তু এখানে পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত। বাড়ির সবাই ভাবছে যে সে মৃত, একমাত্র সে নিজেই ভাবছে যে সে একান্তভাবে জীবিত। বান্ধবীর বাড়িতে সকলে ভাবছিল সে জীবিত, কিন্তু সে কি বলছিল, কাদম্বিনী বলছিল সে প্রেতাত্মা, সে মৃত। কিন্তু শ্বশুর বাড়িতে এসে সে বারবার বলছে আমি জীবিত, শ্বশুর বাড়ির লোকরা ভাবছে কি সে মৃত। কিন্তু সে যে জীবিত তার প্রমাণ কোথায়? দাহ হয়ে গেছে যে দেহের, তা জীবিত হয়ে ফিরে আসা কেমন করে? আসলে যে চারজন পোষ্য এসেছিল তারা ভয়ে আর গিয়ে তাদেরকে জিজ্ঞেস করেছে ঠিকঠাক দাহ করা হয়েছে, তারা ভয়ে আর বলেনি। কি বলেছে, ঠিকঠাক দাহ করা হয়ে গিয়েছে। কিন্তু তারা যখন ফিরে এসেছিল শ্মশানের মধ্যে, তখন দেখেছিল সেখানে কাদম্বিনীর সব বা মৃতদেহ নেই। তারা ভয়ে চেপে গিয়েছিল, ভেবেছিল হয়তো কোনো কিছুতে টেনে নিয়ে গেছে। সুতরাং সারদা শঙ্কর জোর হাতে তাকে অনুনয় করেছে। সারদা শঙ্কর কি বলেছে, তার মনে সংশয়, কারণ তার তো লোক এসে বলেছে সে মরে গিয়েছে, কাদম্বিনী মরে গিয়েছে, কিন্তু এখন সে ফিরে এসেছে, তার পুত্রকে সে আদর করছে। তাই কি করেছে, তাই সারদা শঙ্কর জোর হাতে তাকে অনুনয় করেছে, ছোট বৌমা, এই কি তোমার উচিত হয়? সতীশ আমার বংশের একমাত্র ছেলে, খোকার নাম কি সতীশ, উহার প্রতি তুমি কেন দৃষ্টি দিতেছ? আমরা কি তোমার পর? যখন সংসার হইতে বিদায় লইয়াছ, তখন এ মায়া বন্ধন ছিড়িয়া যাও, আমরা তোমার যথোচিত সৎকার করিব। বাড়ির লোক কি ভাবছে, ঠিকঠাক সৎকার করিনি বলে তার প্রেতাত্মা আমাদের বাড়িতে এসেছে, এই আমার সন্তানকে আদর করছে, এটা আমার সন্তানের পক্ষে অমঙ্গল হতে পারে। কিন্তু কাদম্বিনী তো মরেনি। কাদম্বিনীর সামনে পুনরায় এক অস্তিত্বের সংকট, সবার চোখে সে মৃত, সে কেমন করে আবার জীবিত হবে? বিপন্ন অস্তিত্বকে প্রমাণ করার জন্যে সে কাঁসার বাটি দিয়ে কপালে আঘাত করে, আত্মকণ্ঠে আবেদন ধ্বনিত হয়, ওগো আমি মরি নাই গো, মরি নাই। রক্তের ধারা নেমে আসে, প্রমাণ করে শরীরী অস্তিত্বের, অর্থাৎ রক্ত শরীর থেকে বয়ে যাচ্ছে, রক্ত বয়ে যাচ্ছে মানে সে বেঁচে ছিল। বলে এই দেখো আমি বাঁচিয়া আছি। তবু সারদা শঙ্কর মৃত্যুর মতো এই নিশ্চুপ, মেঝেতে মূর্ছিতা দুই রমণী। কাদম্বিনীর মনে হলো এ প্রমাণ যথেষ্ট নয়, আরো বড় প্রমাণ দেওয়ার জন্য সে বাড়ির পুকুরে ঝাঁপ দিল। বিরোধাভাসের উজ্জ্বলতায় অন্তিম বাক্যটি অনন্য মহিমায় মণ্ডিত হয়ে উঠেছে। যে লাইনটি বাংলা গল্পের ক্ষেত্রে বারবার শুনতে পাবে তোমরা, লাইনটি হচ্ছে, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল যে সে মরে নাই। অর্থাৎ এখানে জীবিত মৃত গল্পে কাদম্বিনীর অস্তিত্বের সংকট, কাদম্বিনী গল্পের বিষয়বস্তু। গল্পের নাম জীবিত মৃত। আসলে জীবিত মৃত গল্পের নাম কেন দিলেন?
রবীন্দ্রনাথ নামকরণ করার ক্ষেত্রে বারবারই সচেতন ছিলেন। তিনি নামকে নামমাত্র মনে করতেন না, তাই রচনার নাম বারবার পাল্টেছেন, প্রয়োজনে সংযোজন করেছেন, বিয়োজন করেছেন, পুনরায় পুরাতন নামকে ফিরিয়ে এনেছেন। আসলে এই গল্পের নামকরণে কি জীবন ও মৃত্যু দুই বিপরীত অবস্থা, এদের মেরুকরণ ও বিপরীত। জীবন সীমিত কিন্তু মৃত্যু অনন্ত। সীমিত জীবন প্রবাহ একদিন মৃত্যুর অনন্ত প্রবাহে মিশে যাবে, এটাই সাধারণ নিয়ম। জীবন ও মৃত্যুর মধ্যে রয়েছে টেনিসন ইংরেজ কবি টেনিসনের রচিত সেই বার ইংরেজি শব্দ, যাকে অতিক্রম করে মৃত্যু গহ্বরে প্রবেশ করতে হয়। সে লাইনটি আমরা পড়েছিলাম, মনে পড়ে কি? আই হোপ টু সি মাই পাইলট ফেস টু ফেস হোয়েন আই হ্যাভ ক্রস দ্য বার। যখন আমি আমার আই হোপ টু সি মাই পাইলট, যখন আমি আমার পাইলটের সঙ্গে আশা করবো দেখা করতে পারবো এবং দেখতে পাবো। অর্থাৎ এ পাইলট সে পাইলট নয়, এ পাইলট যমদূত, এ পাইলট মৃত্যুর পরে দেখা যায় সেই পাইলটের আহ্বানে যখন সাড়া দিয়ে যাব তখন আমাকে মৃত্যু আলিঙ্গন করবে। কিন্তু কখনো যদি মৃত্যু অতর্কিতভাবে জীবনের ক্ষেত্রে অনুপ্রবেশ করে, পরক্ষণেই ফিরে যায় নিজের স্বস্থানে, তবে অবস্থাটা কেমন হবে? অর্থাৎ মৃত্যু তো হবেই, যার জীবন আছে তার মৃত্যু ঘটবে। কিন্তু মৃত্যু হয়েছে আবার জীবিত হয়েও মৃত, এরকম যদি হয় তাহলে তার অবস্থাটা কেমন হবে? কাদম্বিনীর জীবন সত্তা মগ্ন চৈতন্যের নাস্তিক গহ্বরে যখন পাওয়ার পথ হারালো, তখন এক বিস্ময়কর প্রেতাত্মা প্রতীতি তার মধ্যে জেগে উঠেছিল। এই ভীতি শরীরের ধর্ম। প্রেতাত্মায় সে নির্জনতা বেছে নিয়েছে, গোপনে সারদা শঙ্কর অন্তঃপুরে প্রবেশ করেছে। এ পর্যন্ত শরীর ধর্ম পরোক্ষ হয়ে ক্রিয়াশীল থাকলেও মুখ্য হয়ে উঠেছে প্রতীতি। মনের ধর্মে সে প্রেতিনী, কিন্তু শরীরের ধর্মে সে জীবিতা। এ যেন সোনার কাঠি স্পর্শ দিয়ে রাজকন্যার ঘুম ভাঙানো। সোনার কাঠিটা হলো কাদম্বিনীর মাতৃস্নেহ, পারিবারিক স্নেহ, মমতা, প্রেম, প্রীতি, ভালোবাসা, এসব বন্ধনই জীবনের ধর্ম। মৃত্যুর অর্থ হলো এই বন্ধন হতে মুক্তি। খোকাকে দেখা মাত্র এই কাদম্বিনীর মাতৃস্নেহ উদ্বেল হয়ে উঠেছে। রোগ পাণ্ডুর শিশুর মুখখানি হাসি ফোটাতে সে স্নেহ ও মমতা দিয়ে খোকাকে বুকে তুলে নিয়েছে। এই সর্বপ্রথম সে অনুভব করেছে যে সে মৃত নয়, জীবিত।